আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, যে ছবি দেখা গেছিল জঙ্গিপুরে এসডিপিওর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে ছবি দেখা গেছিল ভাঙড়ে পরপর পুলিশের প্রিজন ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ, এই গাড়ি বাইক পুলিশের বাইক সেখানে আগুন জ্বলছে, কোনো পার্থক্য নেই। সেটা রাজ্য পুলিশে হয়েছিল, আজকে কলকাতা পুলিশের গাড়ি জ্বলছে এইভাবে। দেখো একেবারেই, এবং এই যে গাড়ি শুধু চলছে না, একের পর এক পুলিশের গাড়ি আমরা দেখেছি, স্পেশালাইজড ফোর্সের যে গাড়ি বাস, সেই বাস কিন্তু পুলিশের, সেটা ভেঙে দেওয়া হয়েছে কাজ। আরও একবার ছবিটা, যে ছবিটা আমরা বিগত বেশ কিছু সময় ধরে দেখে যাচ্ছি, যে একের পর এক পাথর উড়ে আসছে পুলিশকে লক্ষ্য করে। দীর্ঘক্ষণ ধরে আমরা দেখা গেল যে এই যে ভিড়, যে জমায়েত, সেই জমায়েত করে দেওয়া হয়েছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে একের পর এক, কিন্তু কোনোভাবে যারা এই দুষ্কৃতী, যারা এই পাথর ছুটছে, তারা কোনোভাবে তাদেরকে থামানো যাচ্ছে না। একদিকে এই বাইক, যে বাইক অ্যাপাচে বাইক আমরা পুলিশ ব্যবহার করতে দেখি, সেই বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর। শুধু তাই, রক্তাক্ত অবস্থায় কলকাতা পুলিশের সার্জেন্ট এবং মহিলা পুলিশ, তারা আতঙ্কের চোখে মুখে তাদের বক্তব্যের মধ্যে বেরিয়ে আসছে। এবং সেই পরিস্থিতি এরকম জায়গায় পুলিশ নিজে যদি আতঙ্কিত হয়, পুলিশ নিজে যদি ভয় পায়, এই দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করবে কি? আবার উত্তেজনা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একেবারে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে, ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে, মুহুর্মুহু এই চেষ্টা পুলিশের তরফে হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না। ছবিটা দেখুন। এই যে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই বাইক এখনো চলছে। ঠিক যে জায়গায় এটা হচ্ছে, তার থেকে পাশেই রবীন্দ্রনগর থানা, এবং যে জায়গায় আমরা রয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত নাদিয়াল অঞ্চলে, নাদিয়াল থানার অন্তর্গত এই জায়গা। আবির তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আবির যেটা জানাচ্ছে যে যেখানে বাইকটা জ্বলছে তার পাশেই হচ্ছে রবীন্দ্রনগর থানা, আর যে এলাকায় এই ঘটনা ঘটছে এটা নাদিয়াল থানার অন্তর্গত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে, ছবিতেও আপনারা দেখলেন যে পুলিশ পর্যন্ত, পুলিশ আধিকারিকও রক্তাক্ত হচ্ছে। পুলিশ এই কথা স্বীকার করছে যে জীবন মরণের লড়াই তারা চালাচ্ছেন। কতটা অসহায় পুলিশ, তাদের বক্তব্য থেকে সেটা পরিষ্কার। প্রচণ্ড ইট ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে।